আমরা এই আন্দোলনটা করছিলাম দেশ ও জাতির মুক্তির জন্য। আন্দোলনটা একটু বড় আকার ধারণ করে, বিশেষ করে ২রা জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বড় মিছিল করা হয় এবং ওই দিন আপনারা দেখবেন আমাদের ঢাকা কলেজ থেকে ইডেন কলেজ এবং ঢাকা কলেজ ২ টা কলেজের সমন্বয়ে আমরা একটা মিছিল করি। যে মিছিলটা খুব প্রকট আকার ধারণ করে। ৭ই জুলাই প্রথম আমরা বড় কর্মসূচির দিকে যাই, যেমন বাংলা ব্লক কর্মসূচি। ৭ থেকে ১০ই জুলাই আমরা টানা ৩ দিন বাংলা ব্লক কর্মসূচি পালন করি। পত্রিকা বলি, চ্যানেল বলি, এটাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্টেট। সাংবাদিকের সেই উস্কানিমূলক একটা প্রশ্ন, যে প্রশ্ন উত্তরে তৎকালীন স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা আন্দোলনকারী সবাইকে রাজাকারের বাচ্চা বলে ট্যাগ দেয়, রাজাকারের নাতিপুতি বলে ট্যাগ দেয়। ১৪ই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ আশেপাশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল তারা সেটা ইনস্ট্যান্ট প্রতিবাদ করে এবং প্রথম শুরু হয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। রাজু ভাস্কর্যটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। ইডেন কলেজ থেকে আমাদের কাছে একটা নিউজ আসে যে ইডেন কলেজের ছাত্রলীগের যারা আছে তারা হচ্ছে শিক্ষার্থীদের বের হতে দিচ্ছে না, তারা গেট লক করে দিছে। এবং ওইখানে আমরা ঢাকা কলেজ থেকে একটা মিছিল নিয়ে যাই, যারা বাইরে ছিল ইডেন কলেজের শিক্ষার্থী তারা ইডেনের গেট ভাঙে এবং তাদেরকে বের করে নিয়ে আসে। যাদের আসলে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই, যারা রাস্তায় ফুটপাতে থাকে, এদের একটা অংশকে ছাত্রলীগ টাকার বিনিময়ে ভাড়া করে এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। এই নগ্ন হামলার, বিশেষ করে ছাত্রীদেরকে যেভাবে পিটানো হচ্ছিল, যেভাবে মারা হচ্ছিল, এটা আসলে সারা পৃথিবী ধিক্কার জানাইছিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের স্মৃতিচারণা নিয়ে আইএনএসবিডির বিশেষ আয়োজন লাল জুলাইয়ের দিনগুলিতে আমি জুয়েল আজম আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি হিসেবে যিনি আছেন তিনি জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখসারী একজন আন্দোলনকারী এবং যিনি ঠিক সে সময় জুলাই আন্দোলনে ২৯ জুলাই পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং রাতভর চলে নির্যাতন যার উপর। এবং আপনারা যদি লক্ষ্য করেন যে ঠিক কোর্টে তোলার মুহূর্তে যার একটি ভিডিও ক্লিপ সারা দেশে আন্দোলনকারীদেরকে আন্দোলন তীব্র করার জন্য সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। আমরা কথা বলবো আজকে সেই লাল জুলাইয়ের স্মৃতিচারণা নিয়ে তাওহিদ ইসলামের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। ঠিক গত বছর লাল জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল, কিভাবে আপনি অংশগ্রহণ করলেন আন্দোলনে? হ্যাঁ, প্রথমে ধন্যবাদ আইএনএসবিডিকে এরকম একটা প্রোগ্রামে আমাকে অতিথি করার জন্য। সেই সাথে আপনাকে ধন্যবাদ। প্রথম কন্টাক্ট আপনার সাথে হয়েছে। আমি যদি জুলাই স্মৃতিচারণ করতে যাই, মূলত আমাদের আন্দোলনটাকে জুলাই নামকরণ করা হলেও আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল ৪ই জুন ২০২৪। যদি মনে করেন সেটা কুরবানির ঠিক আগ মুমেন্টে আমাদের আন্দোলনটা শুরু হয়, যেটা ২০১৮ সালের পরিপত্রকে বাতিল করে আদালতের রায়ের মাধ্যমে, সেই রায়ের বিরোধিতার মাধ্যমে। তো সাধারণত আমরা যদি ওই সময় ছোট ছোট কিছু কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলনটা চলমান ছিল, যেমন ১ ঘন্টা অবস্থান কর্মসূচি, একটা মিছিল, এভাবেই চলতেছিল। তো আমরা চাচ্ছিলাম, আমরা যারা আন্দোলন করতেছিলাম আমাদের পক্ষ থেকে আমাদের চাওয়া ছিল যে কোরবানির ছুটির আগেই এই বিষয়টা সরকার একটা মীমাংসা করে দেয়। কিন্তু আমার কাছে এখন যতটুকু মনে হয় সরকার পক্ষ কিংবা অপোজিট যারা আছেন আমাদের, তারা চাচ্ছিল এই আন্দোলনটা আরেকটু ডিনাই হোক, যাতে কোরবানির ছুটিটা পেয়ে গেলে আন্দোলনকারী যারা আছে তারা হয়তো বাড়িতে যাবে, আসার পরে আর এই আন্দোলনটা খুব বেশি বেগবান হবে না। আমি বলে রাখি, আমাদের আন্দোলনটা ছিল কোটা প্রথার বিরুদ্ধে। কোটা প্রথার পূর্ণ বিলোপ আমরা কখনোই চাই না, কিন্তু আমরা চাইছি ১৯৭১-এ এই মহান স্বাধীনতার যুদ্ধে যে সকল শহীদরা তাদের আত্মত্যাগের মাধ্যমে এই দেশ, এই জাতিকে কলঙ্কমুক্ত করে গেছে, শুধুমাত্র তাদের নামকে ইউজ করে বর্তমান পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে তাদের শুধুমাত্র তাদের নামকে ইউজ করে গোটা জাতের উপরে যে একটা রোষানল চালানো হয়েছিল, আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিছু কিছু সরকারি চাকরিতে 96% পর্যন্ত কোটা ছিল, 54% থেকে 96% পর্যন্ত। এখন যদি আমরা ওই সময়কার এই মুক্তিযোদ্ধাদের পার্সেন্টেজটা হিসাব করি, সর্বোচ্চ 10% মুক্তিযোদ্ধাও যদি ধরি, সেখানে অন্যান্য সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা মাত্র 4% কিংবা সর্বোচ্চ 44% কোটা পাচ্ছে। বাদবাকিটা তারা মানে কোটা যারা নিচ্ছে তারাই পাচ্ছে। মূলত আমাদের ওই বৈষম্যটার বিরুদ্ধে আন্দোলনটা ছিল, ওই লড়াইটা ছিল, যেটা ২০১৮ সালে শুরু হয়। মূলত এইটা আমরা চাচ্ছিলাম যে আবার না হোক, কারণ আসলে এটার মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে আমরা গালি দিচ্ছি না, আমরা ৭১-এর চেতনাকে ধারণ করে লালন করি। কারণ আমরা যে ৭১-কে ধারণ করে লালন করে এই বাংলার মাটিতে নিঃশ্বাস নিচ্ছি, সেই ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করছে আমরা তাদেরকে কোনো অবস্থাতেই অপমান করতে চাইনি, কিংবা অপমানিত হোক এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ছিল। ঠিক ওই জায়গা থেকে তাদের সম্মানার্থে। এবং আপনি দেখবেন যারা আমাদের
2024 সালের আন্দোলনের সময় যেসব মুক্তিযোদ্ধারা জীবিত ছিল, আল্লাহ যাদেরকে এই পর্যন্ত জীবিত রাখছে, তারা বরাবরই এই কথাটা বলছে যে আমরা কোনো কোঠার জন্য তখন মুক্তিযোদ্ধা করে ঠিক যেভাবে আজকে আমি বলতেছি, মানে কিছুদিন আগে দেখলাম যে আসলে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে বা তাদের পরিবারকে। আমি প্রথম এটার বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করছিলাম যে আমরা এই কোটা পদ্ধতির পুনর্বহাল চাই না। ঠিক আছে, আমরা এই আন্দোলনটা করছিলাম দেশ ও জাতির মুক্তির জন্য। আমার মতো এরকম হাজারো ভাই আছে যারা পড়াশোনা করতেছে। গত পরশুদিন একটা ভিডিওতে ভাইরাল হলো, এক ভাই রাস্তায় মাস্ক বিক্রি করতেছে, ওনার গলায় ঝুলানো, উনি ইংলিশে খুব দক্ষ, উনি টিউশন করতে চাচ্ছেন। কেন? যে ভাইটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি হোক কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, ওইখান থেকে যিনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সে ভাইটা আসলে রাস্তায় রাস্তায় ঘুরবে যোগ্যতা থাকা সত্ত্বেও। মূলত এই জায়গাটা থেকে আমরা চাচ্ছিলাম বাংলাদেশ বেরিয়ে আসুক, এই অভিশাপটা থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক। যাই হোক, এরপরে কুরবানির ছুটি হয়ে গেল জুন মাসে। ছুটির পরে এসে আমাদের ওই কর্মসূচিগুলো ছোট ছোট করে চলতেছিল। এরপরে মানে আন্দোলনটা একটু বড় আকার ধারণ করে, বিশেষ করে 2রা জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বড় মিছিল করা হয়। এবং ওই দিন আপনারা দেখবেন আমাদের ঢাকা কলেজ থেকে ইডেন কলেজ এবং ঢাকা কলেজ 2টা কলেজের সমন্বয়ে আমরা একটা মিছিল করি, যে মিছিলটা খুব প্রকট আকার ধারণ করে। এরপরে আস্তে 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 আমাদের কর্মসূচি এভাবে চলতে থাকে। 7ই জুলাই প্রথম আমরা বড় কর্মসূচির দিকে যাই, যেন বাংলা ব্লক কর্মসূচি। এবং 7 থেকে 10ই জুলাই আমরা টানা 3 দিন বাংলা ব্লক কর্মসূচি পালন করি, যেখানে চলে যায় আমাদের আন্দোলনটা মোটামুটি একটা চাঙ্গা হয়। এরপরে এভাবেই মোটামুটি একটু চলতে থাকে। 14ই জুলাই যে ঘটনাটা ঘটছে, ঐতিহাসিকভাবে যেই প্যাসিজমটা আমাদের উপর গত 17 বছর চেপেছিল, তারা নতুন করে যে উস্কানিটা দেয়, একজন মানে কি বলবো, বাংলাদেশের নিউজ পত্রিকাগুলোতে কিংবা নিউজ পত্রিকা বলি, চ্যানেল বলি, এটাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্টেট। অথচ তারা যেভাবে সরকারি দালালি করতেছিল, এবং সে 71 টেলিভিশনের নাম না বলি, যিনি এখন হয়তো বা কারাগারে আছে, সেই সাংবাদিকের সেই উস্কানিমূলক একটা প্রশ্ন, যে প্রশ্ন উত্তরে তৎকালীন স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা আন্দোলনকারী সবাইকে রাজাকারের বাচ্চা বলে ট্যাগ দেয়, রাজাকারের নাতিপুতি বলে ট্যাগ দেয়, যেটার আসলে অগ্নিস্ফুলিঙ্গের মতো আমাদের মাঝে ছড়িয়ে পড়ে। এবং ওই দিন রাতে 14ই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ আশেপাশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তারা সেটা ইনস্ট্যান্ট প্রতিবাদ করে। এবং প্রথম শুরু হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগানে রাত প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করি। রাজু ভাস্কর্যে অবস্থান করার পরে রাতের বেলা আমাদের কাছে একটা নিউজ আসে যে হয়তোবা পুলিশ অ্যাকশনে যেতে পারে, যার ফলে ওই সময় এখান থেকে আমরা সেম জোনে সবাইকে চলে যাওয়ার জন্য তৎকালীন যে সমন্বয় ছিল, তারা আমাদেরকে ওখান থেকে চলে যেতে বলে এবং আমরা চলে যাই। এবং ওই দিন রাজু ভাস্কর্য থেকে পরের দিনের প্রোগ্রাম, অর্থাৎ 15ই জুলাইয়ের প্রোগ্রাম হচ্ছে ঘোষণা করা হয় যে পরের দিন আমরা রাজু ভাস্কর্যে অবস্থান নেব। তো স্বাভাবিকভাবে এখন আমি যদি আমার ঢাকা কলেজ এরিয়ার মধ্যে, আমার ক্যাম্পাসের মধ্যে আমি একটা কর্মসূচি ঘোষণা করি এবং সেটা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করি, স্বাভাবিকভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার আছে সেখানে যাওয়ার, আমি কোথাও রাস্তা আটকাচ্ছি না। রাজু ভাস্কর্যটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি, সেখানে তার প্রতিবাদ মিছিলের যখন আয়োজন করে, তো 15 তারিখ সেই ধারাবাহিকতায় আমরা যখন আন্দোলনটা মানে আমরা ওই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বের হই ঢাকা কলেজ থেকে, তখন ইডেন কলেজ থেকে আমাদের কাছে একটা নিউজ আসে যে ইডেন কলেজের ছাত্রলীগের যারা আছে তারা হচ্ছে শিক্ষার্থীদের বের হতে দিচ্ছে না, তারা গেট লক করে দিছে। এবং ওইখানে আমরা ঢাকা কলেজ থেকে একটা মিছিল নিয়ে যাই, যারা বাইরে ছিল ইডেন কলেজের শিক্ষার্থী, তারা ইডেনের গেট ভাঙে এবং তাদেরকে বের করে নিয়ে আসে। মূলত এইখান থেকে আমার পরবর্তীতে যে গ্রেফতারের এখান থেকে একটা কানেকশন আছে, আমি এটা পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। তো ওইখান থেকে আমাদের আন্দোলনটা, আমরা রাজু ভাস্কর্যে যখন যাই, যাওয়ার পরে 1-1.5 ঘন্টা অবস্থান করার পরেই দেখেন যে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কিছু ছাত্রলীগ এবং কিছু টোকাই, যাদের আসলে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই, যারা রাস্তায় ফুটপাতে থাকে, এদের একটা অংশকে ছাত্রলীগ টাকার বিনিময়ে ভাড়া করে এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। যে নৌকা হামলা আসলে আমি আর বলতে চাচ্ছি না বা বলার মতো অবস্থায়ও নাই, কারণ ওই সময় আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম আর আপনারা ক্যামেরার সামনে ছিলেন, আপনারা এটা প্রত্যক্ষদর্শী এবং আমি বিশ্বাস করি আপনারা এটা ধারণ করেন এবং এটা সারা বাংলাদেশের মানুষ জানে। তো এরপর থেকেই মূলত আমাদের আন্দোলনটা একদম অতিরিক্ত বেগবান হয়। পরের দিন এই নগ্ন হামলার, বিশেষ করে ছাত্রীদেরকে যেভাবে পিটানো হচ্ছিল, যেভাবে মারা হচ্ছিল, এটা আসলে সারা পৃথিবী ধিক্কার জানাইছিল। ওই দিন 15 জুলাইয়ের আরেকটা ঘটনা আমি একটু বলে রাখি।
সন্ধ্যার সময় আমাদের কাছে নিউজ আসলো আসরের নামাজের পরে যে আসলে ঢাকা মেডিকেলে যে সকল আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছে তাদেরকে চিকিৎসা নিতে দিচ্ছে না কারা? স্বৈরাচারের পালিত গুন্ডা বাহিনী ছাত্রলীগ। তারা হসপিটালে ঢুকে সেই সকল আহত শিক্ষার্থীদেরকে আবার মারধর করতেছে এবং ডাক্তারদেরকে চাপ দিচ্ছে তাদেরকে চিকিৎসা না দেওয়ার জন্য। এই অবস্থার মধ্যে যখন আমাদের কাছে আবার একটা নিউজ আসে, আমরা চলে যাই। সেখানে আমরা ঢাকা কলেজ থেকে বড় একটা অংশ যাই। তবে একটা বিষয় আমি একটু বলে রাখি, আমি ঢাকা কলেজ ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল এবং আন্দোলনের সময়টাতে আমি নিউ মার্কেট থানা সভাপতি, রানিং থানা সভাপতি ছিলাম ছাত্র শিবিরের। তো এখান থেকে আমরা শিবিরে একটা গ্রুপ যাই এবং অন্যান্য ছাত্র সংগঠনের সবাই গেছে। কারণ এই আন্দোলনে আমি ভাগ করতে চাচ্ছি না কে কোথায় কিভাবে অংশগ্রহণ করছে। কারণ আমরা যদি আমাদের পরিচয়টাকে, আমাদের পলিটিক্যাল আইডেন্টিটিটাকে সামনে আন্দোলনে যেতাম তাহলে হয়তো সরকার এই আন্দোলনটাকে পলিটিক্যাল আন্দোলন বলে দমিয়ে দিত। যার ফলে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর যে অবদান বা তারা যে সামনে আসছে বা তারা যে আন্দোলন করছে এটা তারা কেউ নিজেদের নাম নিয়ে করে নেয়। আমি এটা বিশ্বাস করি, আমি এটা ধারণ করি। কারণ আমি সকল ছাত্র সংগঠনের ভাইদের সাথে আন্দোলন করছি এবং সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করছে এটা আমি বিশ্বাস করি। তো আমরা ছাত্র শিবির থেকে একটা গ্রুপ যাই। আমাদের কাছে আসলে